সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাত রাজস্বা। একটি দলের বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। বিপরীতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের দাবি, পেশি শক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। এদিকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ প্রায় সব দলের প্রার্থীর বিরুদ্ধে উঠছে আচরণবিধি ভাঙার অভিযোগ। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন ঘিরে ইসির ভূমিকা নিয়ে চলছে বিতর্ক। সাথে আছে কালো টাকা, মব সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের ব্যবহারের শঙ্কা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় অভিযোগের পাহাড়। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। রাত পোহালে আনুষ্ঠানিক প্রচারণা, উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, পক্ষপাতের অভিযোগ জামায়াতের। সিলেটে মাজার জিয়ারত করলেন তারেক রহমান। বৃহস্পতিবার যোগ দেবেন নির্বাচনী জনসভায়। বাবা মায়ের ইতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়বে ভোটের মাঠে, মত বিশ্লেষকের। বৃহস্পতিবার মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির। 23 জানুয়ারি যাবেন উত্তরাঞ্চল সফরে। নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। 29তম বিসিএসে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় 6 জনের নিয়োগ। কর্মরত উপসচিব এসপি পদে 16 বছর পর ধরা পড়ল অনিয়ম। 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এবং 3000 কোটি টাকা লুটে নেওয়ার পর বাড়ছে এলপিজি আমদানি। গ্রাহক ভোগান্তির মধ্যেই সংকটের অজুহাতে সুবিধা বাড়িয়ে নিল ব্যবসায়ীরা। রোজার আগে বাজারে স্থিতিশীল হওয়ার আশা। দর্শক, দেখছিলাম আজকের প্রধান শিরোনাম। যাচ্ছি আলোচনায়। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত আজকের সম্পাদকীয়তে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু অভিযোগের পাহাড় জমে যাচ্ছে। একের পর এক অভিযোগ আসছে বিভিন্ন দল থেকে, বিভিন্ন প্রার্থী থেকে। নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে মাহদি আমিন যেমনটি বলেছিলেন যে একটি দলের বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কাম্য নয়, এমন মন্তব্য তিনি করেছেন। একটি দল বলতে খুব সম্ভবত জামায়াত ইসলামকে বুঝিয়েছেন। তাও জানতে চাচ্ছি কাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, এই বিষয়ে, এই অভিযোগের বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এটা বিএনপি ইতিমধ্যে অভিযোগ করেছে। এর আগেও বিএনপির মহাসচিব অভিযোগ করেছিল, কিন্তু ইসি কোনো কর্ণপাত করেন না। ইসি কিছুই বলেন নাই তাদেরকে, যাদের সম্পর্কে অভিযোগ করেছে। একটা বিশেষ দল, তারা বাড়ি বাড়ি গিয়ে অনেক আগে থেকেই তারা ভোট চাওয়া তো আছেই, ভোটের সে কসম কাটিয়ে মাথায় হাত দিয়ে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। এবং আপনি জানেন, বাংলাদেশের নারীরা এখনো ভেতরে যারা বাড়িতে থাকে, হাউসওয়াইফ, তারা কিন্তু একটু নরম মনের হয় এবং তাদেরকে বায়াস্ট করার জন্য যার পণ্যায় চেষ্টা করছেন। এবং সর্বশেষ যেটা, বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার তো কোনো কারণ নাই। এই টাইমটায় ভোটার আইডি কার্ড এবং বিকাশ নাম্বার, এই যে বিকাশ নাম্বারে অর্থ, আমরা জানি একটা দলের কাছে প্রচুর পয়সা আছে এবং তারা খরচও করে। অর্থ খরচ করা, আমি খারাপ কিছু বলছি না, কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে। নির্বাচনে কোনটা যায় কোনটা যায় না সেটার মধ্যে থাকতে হবে। সেটা না থেকে তারা যে এখন এই কাজগুলো করছে, এটা তো নির্বাচনের জন্য চরমভাবে, যেমন ওনারা কিছু কিছু জিনিস হলে, আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সে অবিসংবাদিত নেত্রী, সর্বজন স্বীকৃত নেত্রী, সে ওনার জন্য সারা বাংলাদেশ কাঁদছে। সেই মানুষটার জন্য মিলাদ হবে, এটাই স্বাভাবিক। এবং মৃত্যুর 1 বছর 2 বছর পরে প্রতিদিন মিলাদ হয় না। এবং বিএনপি যত বড় দল, সেইখানে মিলাদ হবে, দোয়া খায়ের হবে, সেই জায়গা নিয়ে কত রকমের কথা হচ্ছে। এই জায়গা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি 17.5 বছর পরে দেশে ফিরেছেন। আসার পরেই তার মায়ের এই অবস্থা হলো। এবং সব কিছু মিলে যে অবস্থাটা, ওনার জীবনের উপর এখনও রিস্ক, এইসব নিয়ে যেভাবে ইসিকে দোষারোপ করা হচ্ছে, অথচ এত বড় ঘটনা, প্রোটোকল নিয়ে কথা, হ্যাঁ প্রোটোকল নিয়ে, যেটা তার জীবনের রিস্ক, এটা কিন্তু যারা কমপ্লেইন করছে তারা নিজেরাও জানে, তারপরেও তারা বলছে। এবং এগুলো হলো গিয়া, এটার উপায় ছিল না। এবং হালকা ছোট ছোট ইস্যু, অথচ বড় বড় ইস্যুর মধ্যে আপনি এই যে বিকাশ নাম্বার চাওয়া, এই যে বাড়ি বাড়ি গিয়ে আপনার
ভোটার আইডি কার্ড চাওয়া, এবং আরও যেটা ইম্পর্টেন্ট, যেটা ইসির দ্বারা আমরা আমাদের লোক নাকি ইসি যদি আমাদের লোক হয়, আমাদের তো ভোটটাই ধ্বংস করে দিচ্ছে ইসি। আপনার কিভাবে? পোস্টাল ব্যালট যেভাবে ছাপিয়েছে, আমি যদি আপনাকে ওইটা বলি যে পোস্টাল ব্যালটে তারা আলফাবেটের সিরিয়াল দিয়েছে, প্রথমটাই আলফাবেট লঙ্ঘন করেছে, প্রথমটায় আপেলের পরে আনারস, আপেল পি এর পর মানে প এর পরে দন্তন্য হয় না, দন্তন্যর পরে প হয়। তো ওই প্রথম থেকেই কিন্তু তারা লঙ্ঘন করেছে, অথচ আমাদের বুঝিয়েছে যে এটা সিরিয়াল মেনটেন করেছে, এবং সিরিয়াল মেনটেন এমনভাবে করেছে যে একটা মার্কা একদম সবচেয়ে আগে, ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানের শীষকে খুঁজতে খুঁজতে সেও পাওয়া গেল, সেটা কোথায় একটা চিপার মধ্যে, এবং সেটাকে ভাঁজ করলে আরেকটা ঘরে ভোটটা পড়ে যায়, মানে সিলটা 2 ঘরে থাকে, 2 ঘরে সিল থাকলে ভোটটা নষ্ট হয়। তার মানে কি, ইসি যদি আমার লোক হতো, ওই সামনে একটু বুঝা হইতেছে বড় দল দেখি একটু ভয়ে ভয়ে কথা বলছে ইসি, অথচ ভেতরে ভিতরে কত বড় ষড়যন্ত্র করছে। এবং আপনি আরও যদি অবাক হওয়ার মতো, পোস্টাল ব্যালট বিভিন্ন বিদেশে বিভিন্ন ভাষায় পাওয়া গেল, যাদের বাসায় পাওয়া গেল এক এক দেশে, তারা কিন্তু ওই একটা দলের নেতাকর্মী, আর কারো অন্য কোনো দলের নেতাকর্মীদের বাসায় পাওয়া গেল না। তাহলে ইসি থেকে যদি ওইখানে পোস্ট না করা হয়, না পাঠানো হয়, তাহলে কিভাবে পেল? আপনার মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এরকম 80,000 ব্যালট নীলক্ষেতে পাওয়া গেছে। তখনও যদি বিএনপি খালি জাতীয় নির্বাচনের জন্য বিএনপি মুখে স্কচটেপ দিয়ে বসে আছে, তখনও যদি এই কথাগুলো বলে, তাহলে কিন্তু পরের বার থেকে সবকিছু সাবধান হয়ে যায়। সেম ঘটনাটা কিন্তু আমরা বিদেশে এই জিনিসগুলো দেখছি। তাহলে আপনি এটার পরে আপনি কি করে বলেন যে ইসি যারা বলছে যে ইসি বিএনপির হয়ে কাজ করছে, ইসি বিএনপির হয়ে কাজ করলে বিএনপির মরণঘাতী জায়গায় বিএনপিকে নিয়ে যায়, যেখানে 15 লক্ষ ভোটের ব্যাপার, 15 লক্ষ ভোটের যদি এই অবস্থা হয় যে একটার মধ্যে সিল মারলে আরেকটাই চলে যাবে, তাহলে তো বিএনপির সব ভোটগুলোই নষ্ট, যারা বিএনপিকে ভোট দিবে। আবার ধরেন আপনার রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, এমন ভক্ষকের কাছে রক্ষক বানানো হয়েছে যে সে নিজে প্রার্থী, সে নিজে আলাদা দল করে, তার বাড়িতে ভোটের সমারোহ। তো এইভাবে তো একটা দেশের ইলেকশন এটা চলতে পারে না। সেই ইলেকশনটাকে কিভাবে আমি লেভেল প্লেইং ফিল্ড বলবো? আপনার কাছে আবার আসবো মনিরা শারমিন। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক পক্ষই আসলে অভিযোগ আনছে, জামাত, এনসিপি, আপনাদের যে জোটটি আছে তারাও বলছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। এবং এই যে অভিযোগটির কথা বললাম, বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড, বিকাশ নম্বর সংগ্রহ করা, এই অভিযোগের নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা, কারণ আপনারা সেই 10 দলীয় জোটের অন্তর্ভুক্ত। ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক মনি আপাকে শুভেচ্ছা, এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদের অসংখ্য শুভেচ্ছা। দেখেন, অবশ্যই এই যে জামায়াতের বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড এবং মোবাইল নাম্বার সংগ্রহ করা, এই বিষয়টি আমরাও শুনছি। স্বাভাবিকভাবে এটি দেখেন, কারোর ফোন নাম্বার অথবা আইডি কার্ড, এটা তো আসলে খুবই ব্যক্তিগত বিষয়, এবং এটি আসলে নির্বাচনে প্রভাব পড়বার মতো একটি বিষয়। কারণ ভোটার যখন আইডি কার্ড আপনি পাবেন, আপনি ভোটার নাম্বার সংগ্রহ করতে পারবেন। সুতরাং এটি অবশ্যই ইসির পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি যেহেতু আছে, সেখানে কিন্তু আসলে তারা এখানে হস্তক্ষেপ করতেই পারেন। এটি একটি বিষয়। এই বিষয়ে আসলে সাপোর্ট দেবার মতো আমি কিছু দেখি না, কারণ এটি ব্যক্তিগত জায়গা থেকে। জোট হিসেবে এই প্রচারণার দায় আপনারা নেবেন না? না? অফ কোর্স নট। এটা এনসিপি যদি করতো তো সেটার দায় হয়তো আমি নিতে পারতাম, কিন্তু জামাতের এই ধরনের বিষয় যদি তারা করে থাকে, তাহলে অবশ্যই সেটি আসলে ঠিক না। এবং এটা ইসি তো আছে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবার জন্য। ইসি তো আসলে আমরা দেখছি যে অনেক দলকে তারা আসলে খুব গুরুতর অপরাধ না করেও তারা শোকজ খেয়ে যাচ্ছে। আমাদের দলের কথাই যদি বলি, আমাদের নাহিদ ইসলাম এবং মানে ঢাকা 11 আসন এবং ঢাকা 8 আসন নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাদের 2 জনকে শোকজ করা হয়েছে। ওনারা হা ভোটের প্রচারণা চালিয়েছে, কিন্তু ওনাদের ছবি দিয়ে প্রচারণা চালিয়েছে। এটি একটা বড় ধরনের অপরাধ হিসেবে তারা দেখেছে, এবং এর জন্য তাদের শোকজ করা হয়েছে। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে যে বিষয়টি বললেন, জামায়াতের বিষয়টি, এটি সহ আপনি ঢাকা শহরে আমার মনে হয় তারেক রহমান আসার পর থেকে তারেক রহমানের যে পরিমাণ ছবি ঢাকা শহরে, এবং সেখানে প্রতিশ্রুতির মোড়কে
যেই ধরনের প্রচারণা এবং ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে আমরা যত ধরনের প্রচারণা দেখছি, সাথে সাথে আমরা যদি বলি শোক সভার বিষয়টি যেহেতু সামনে আনলেন আপা, আমি এখানে একটু বলি যে দেখেন মাহফিল এবং শোক সভা এই জায়গাটাতে কথাটা কেন এসেছে, বেগম খালেদা জিয়া উনি কিন্তু সর্বজন, উনি কিন্তু কোনো একক দলের নেই এখন আসলে। উনি আমরা যখন বলি যখন 5 আগস্ট পরবর্তী সময় আমাদের কিন্তু আমরা প্রথমে বলেছি যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সুতরাং সেই জায়গা থেকে উনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং বাংলাদেশের রাজনীতির একজন অভিভাবক হিসেবেই উনি ছিলেন, এবং উনি এখনো আমাদের খুবই শ্রদ্ধাভাজন। কিন্তু বিষয়টি হচ্ছে যে যখন আসলে এই শোক সভা এবং মাহফিলের মানে নামে যদি আসলে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড দেখানো হয় বা এর ব্যাপারে প্রচারণা করা হয়, তখন আসলে অসুবিধাটা হয়ে যায়। কিন্তু মজার ঘটনা হচ্ছে যে ইলেকশন কমিশনের আবার এগুলো চোখে পড়ে না, কারণ তারা তো আবার সব বিষয়ে দেখতে পান না সব জায়গায়। এটা আসলে তারা কোনটা দেখতে পান এবং কোনটা দেখতে পান না, এটি নিশ্চয়ই তাদের এক ধরনের এজেন্ডা আছে তাদের ভেতরে। আরেকটা ব্যাপার দেখেন, আমার একটু সার্বিক বিষয়ে আসছি, আপা যেহেতু বলছিলেন, এই পোস্টাল ব্যালটের বিষয়টিতে বারবার করে সামনে এনে এক ধরনের বিভ্রান্ত তৈরি করা হয়। আমরা জানি যে আরবি হরফ সেটা বাম থেকে ডান দিকে লেখার একটা রেওয়াজ আছে। এখন মানে আমি যদি বলি বাংলা বর্ণমালা বাম থেকে ডান দিকে লেখা যায়, এখন উপর নিচে আসলে লেখা যায় না, এরকম কোনো ফতোয়া বা এরকম কোনো বিধি আমি আসলে কোথাও পড়ি নাই। হয়তো থাকতে পারে, হয়তো আমার চোখে পড়ে নাই। এবং একটা মজার ব্যাপার, যখন ওনারা বলেন যে পোস্টাল ব্যালটের এমন জায়গায় আসলে ধানের শীষের মার্কাটা এটা খুঁজে পাওয়া যাবে না, তখন আমার মনে হয় যে আচ্ছা বিএনপি বাংলাদেশে ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা, দেখেন নষ্ট হওয়ার কথায় আমি আসছি, কিন্তু দেখেন একটা পুরো মানে এই পেজের মধ্যে যদি ধানের শীষ খুঁজে পাওয়া না যায়, তাহলে আমি তো ভাবি যে এখানে আনারস আপেল মার্কা যাদের, মানে সেই মার্কাগুলো সামনে থাকলে কি এত গুরুত্ব পাবে? এবং বিএনপি তো বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, ধানের শীষ ভোট দেওয়ার জন্য লোকে খুঁজে খুঁজে ধানের শীষে ভোট দেবে। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, খুব ভুল একটা তথ্য দেওয়া হয় যে পোস্টাল ব্যালটে আসলে সিলের ব্যাপারটা, ভাঁজ করলে ভোটটা নষ্ট হবে। পোস্টাল ব্যালট দেয় টিক, হ্যাঁ, টিক এবং ক্রস, এখানে তো আসলে সিলের কোনো বিষয় নাই। তো এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আমার মনে হয় যে একটু মানে মিডিয়াতে একটু কম বলা ভালো। এবং দেখেন ইসির কথা যেহেতু আসলো, একবারই বলে ফেলি, সেটা হচ্ছে ইসি আসলে এত বেশি নিরপেক্ষ যে বিশেষ দলগুলো, আমি এটা জামায়াতের কথাও বলবো এবং বিএনপির কথা বলবো, তাদের যে ঋণ খেলাপি, আমি আজকে খুবই একটা বিষয়ে মানে এত কি বলবো, এত নেগেটিভিটির মধ্যে একটা পজিটিভ বিষয় হচ্ছে যে এই ভোট কি বলে, এই ঋণ খেলাপি তো আসলে ভালো ভাষায়, মানে এটা একটু সুশীল ভাষায় আমি বলি, এগুলোকে আসলে জনগণের টাকা চুরি করে যারা, এগুলো এই চোরগুলোকে আসলে একজনকে অন্তত আজকে এই সংসদে যাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, মঞ্জুরুল হাসান মুন্সি। সুতরাং এই চোরদের আসলে সংসদে পাঠানোর এক ধরনের এজেন্ডা নিয়ে বসেছে ইসি। এবং বিদেশি নাগরিক, এখানে দ্বৈত নাগরিক কথাটা বললে আসলে খুব শ্রদ্ধা দিয়ে বলা হয়, আমি বলি বিদেশি নাগরিকদের এক ধরনের সংসদে পাঠানোর একটা তারা এজেন্ডা নিয়েও ইসি বসেছে। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে পলিসিটা ঠিক করা উচিত, এবং ইসি আসলে নিরপেক্ষ ভূমিকা যে পালন করতে পারে, এটিও কিন্তু আসলে তার প্রমাণ করবার একটা বড় জায়গা তৈরি হয়েছে। কাদের পক্ষে বেশি কাজ করছে বলে আপনাদের অভিযোগ? আমরা তো এটা অনেক আগে থেকেই বলছি যে ইসি বড় রাজনৈতিক দল এবং সম্ভাব্য ক্ষমতায় আসবে যাদের ভাবছে, অর্থাৎ বিএনপির প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। এবং আমরা দেখেছি আপিল শুনানির সময় তারা কিন্তু আমরা দেখেছি যে আপিল শুনানির মাঝে এই ব্রেকের মধ্যেও দেখা গেছে যে বিএনপির বর্ষিয়ান নেতা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের সাথে বৈঠক করে এসে আবার আপিল শুনানিতে পরবর্তীতে তারা রায় দিয়েছে। এবং এই জিনিসগুলো তো আসলে বিতর্ক সৃষ্টি করে, এবং এই জায়গাতে আমার মনে হয় যে আসলে সকল রাজনৈতিক দলগুলোরই দায়িত্বশীল আচরণ করা উচিত। এবং আছে না যে অনেক সময় প্রেম তারা আসলে গোপনেও করতে পারছে না, প্রেম বাইরে চলে আসছে, আসলে প্রেম মাঝে মাঝে গোপনে করা উচিত, কিন্তু বেশি বাইরে চলে আসলে আসলে নির্বাচন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মনিরা শারমিন, আপনার কাছে আবার আসবো। নীলোফার চৌধুরী মনি, ঋণ খেলাপির প্রসঙ্গটি আসছে, সেই প্রসঙ্গটিতে একটু কথা বলতে চাই। আপনাদের দলের অনেকের বিরুদ্ধে ঋণ খেলাপের যে অভিযোগ আছে, একজন প্রার্থীর নাম উল্লেখ করলেন যে অনেক আলোচনার পর তার প্রার্থিতা বাতিল হয়েছে। এমন ব্যক্তিদের মনোনয়ন দিয়ে আসলে বিএনপির নির্বাচনের মাঠটা কঠিন হয়ে গেল কিনা? আর আরেকটি প্রশ্ন, মনিরা শারমিন বলেছে যে ইসির বিএনপির প্রতি একটি সহানুভূতিশীল আচরণ রয়েছে, এই দুটি প্রশ্নের উত্তর যদি। আমি ইসির আচরণের জবাবটা আমি বলেছি যে যেভাবে তাদের বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে, ইসি উপরে এই যে মনিরা শারমিন যেটা বলেছে, বড় দল দেখে হয়তো বা একটু ভয় পেতে পারে সামনে, কিন্তু যাকে ক্ষমতায় আনতে ইচ্ছুক না
আরেকজনকে আনতে ইচ্ছুক, প্রশাসনের কিন্তু একটা বিরাট ভূমিকা কাজ করে, কারণ আপনি স্টার্ট A to Z প্রশাসনের আন্ডারেই আপনাকে থাকতে হবে। সো সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। ইসিদের বিহেভ এমনি উপরে উপরে যাই করুক, ভেতরে যে কার লোক এটা কিন্তু মানুষ বুঝে। মানুষ বুঝে বলেই ওই ধরনের ব্যালট কখনোই বের হওয়ার কথা না, ওই ব্যালট কখনোই একটা বিশেষ দলের কাছে যাওয়ার কথা না। তো ইসি কি করে, ইসি কিভাবে এটা পারলো? তার মানে কি তলে তলে ইসি অন্য কাহিনী করছে। আর যারা এই আন্দোলনগুলো করছে, মনিরা শারমিনরা সহ আরও যে তাদের সাথে 10-11 দল আছে, এটা হলো কি শোয়িং অবজেকশন। এটা তারাও ভালো করে জানে যে ইসি ওদের পক্ষের লোক, তাদের পক্ষের লোক, এবং এটা বলতে হয় তাই বলছে। এটা এক ধরনের নির্বাচনী, আমি বলবো এক ধরনের অভিনয়। রাজনীতিবিদরা অভিনয় খারাপ জানে না, এটা আপনিও জানেন, সবাই জানে, এটা এক ধরনের অভিনয়। তো ওই হিসেবে আমি বলবো ইসি কোনোভাবেই ইসি বিএনপিকে কোনো ছাড় দেয় নাই, দিচ্ছে না। আপনি বললেন ঋণ খেলাপির কথা। ঋণ খেলাপির একটা সুবিধা আছে, আপনি জানেন যে তারা 10% টাকা জমা দিলে কিন্তু রেগুলার হয়ে যায় ওটা। বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে, বিএনপির অনেকেই আগে থেকেই বিএনপির বড় বড় ব্যবসা করে, ব্যবসা করলে বড় ঋণ করতে হয়, এটাও ঠিক। ঋণের টাকা দিয়ে দিলে ঋণ করা তো দোষের কিছু না, সে মুন্সি হোক, টিপু মুন্সি হোক, আর আপনিই হন, আমিই হই, ঋণ করা দোষের কিছু না, যদি আপনি ঠিক সময় মতো সব কিছু পরিশোধ করেন। হ্যাঁ, আপনার যদি ব্যবসাটা মন্দা হয়ে যায়, হঠাৎ করেই হতে পারে, ব্যবসা মানে রিস্কি হয়ে যায়, তখন আপনি সেটাও ব্যবস্থা করবেন। সেটা আপনিই ভালো জানেন পারবেন কিনা। অনেকেই ইতিমধ্যে ঋণের কিন্তু 10% দিয়ে দিয়েছে। 10% দিয়ে দিলে ইসির বাবারও সাধ্য নাই যে ওটাকে সে অবজেকশনের মধ্যে ঢুকায় রাখবে। যদি দিয়ে থাকে, আপনার কারো মুখের কথা তো এখানে কাজ করবে না, পেপারস কাজ করবে। পেপারসে যদি ইসি দেখে যে ক্লিয়ারেন্স আছে ব্যাংকের, ইসি কিভাবে সম্ভব 300 আসনের যা ব্যাংকে বসে থাকে কাজ করা? তো ব্যাংকে টাকা, আমি যদি ধরেন আগামীকালকে আমার লাস্ট ডেট, আমি আজকে টাকা দিয়ে আমি ওইখান থেকে দায় মুক্তি নিয়ে আসলাম যে হ্যাঁ আমার এখন আর অবজেকশনটা নাই, তাহলে ইসি ওই কাগজটাকেই সে বৈধ হিসেবে গণ্য করবে, ওইটাই বৈধ কাগজ। তো যদি কেউ 10% দিয়ে থাকে, তাহলে আপনি তাকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করতে পারেন না। গেল, হতে পারে মুন্সি হতে পারে দিতে পারে নাই, দিতে না পারার জন্য হতে পারে সে প্রবলেম ফেস করছে, কিন্তু যারা দিয়েছে তাদের নিয়ে তো আপনি কথা বলতে পারেন না। আপনি তাদের, আর এই বাংলাদেশ হওয়ার পরে থেকেই কম আর বেশি অনেকেই কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, আপনার বিদেশি মানে দ্বৈত নাগরিকত্ব কিন্তু করেছে। আমরা কবুরি থেকে শুরু করে এই যে হাসান পররাষ্ট্র মন্ত্রী ছিল, তারপরে শিক্ষামন্ত্রী ছিল, এরা অনেকেই ওই ফ্যাসিস্টের সময় যে কত প্রকার হয়েছে, কেউ কোনো শব্দই করে নাই, নর্মালি তা না। আমার খুব কাছের এক আত্মীয়, সে ডিফল্টার ছিল, হ্যাঁ, ঋণ খেলাপি ছিল। ঋণ খেলাপি থাকার পরে ওই আপনার ফ্যাসিস্টের ওইখান থেকে জোটের যখন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তখন ব্যাংকের এমডিরা ইসির কাছে গেছে, ইসির কাছে গিয়ে বলছে যে উনি তো ঋণ খেলাপি। ফাইল নিয়ে গেছে ব্যাংকের এমডি, ফাইলটা নিয়ে ইসি থ্রো করেছে, নিক্ষেপ করে ফেলে দিয়ে বলেছে যে এটা দেখার এখন সময় নাই। সেটা ছিল ওই সময়ের ব্যাপার। আর এখন কিন্তু এই যে এত কথা বলছে, যারা নাগরিকত্ব বাতিল করে আসছে তাদের তো দিতেই হবে। আমি যতটুকু জানি এহসানুল হক মিলন কত বড় আমেরিকার উনি নাগরিক ছিলেন, সব কিছু ছেড়ে তারপরে কিন্তু উনি চলে আসছেন, এখনো তাই, সে নাগরিকত্ব নেয় নাই। এবং শুধু তাই না, এটার জন্য সে অনেক বছর আমেরিকা ঢুকতেও পারে নাই, তার বউ বাচ্চা ওইখানে নাগরিক, তারপরেও ঢুকতে পারে নাই। যাই হোক, তা এখন এগুলা নিয়ে আলোচনা করছে, আমরা কিন্তু কিছু বলছি না, এই কারণে যে হ্যাঁ আলোচনা, এটার নামই গণতন্ত্র, গণতন্ত্রের বিউটিটা এই জায়গায় থাকে। তারা বলুক, কিন্তু তাদের ঘটনা যে অনেকগুলো সত্য, আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলতে পারি না। আমরা একবারের জায়গায় দুইবারই বলতে পারি না, কিংবা একবারও বলতে পারি না। যেমন ধরেন আপনার ইলেকশনে কোনো এক তাদের জোটের কোনো একজন বড় নেতা বলছে যে নির্বাচনে ভোট দেওয়ার কোনো কিছু মাথায় নিয়ে আসলে নির্বাচনে ভোট দিতে আসার আগে বাপ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইসেন। এই যে বিদায় নিয়ে আইসেন বলা, এটা কি থ্রেট না? চরম থ্রেট।
তারপরে আপনার আসবে, মারামারি হবে, এইসব বুঝানো যে আমরা ছেড়ে দিব না, স্ট্রেট এই কথাটাই বলছে যে আমরা ছেড়ে দিব না কেউ যদি আসে। এখন আপনারা তো কেউ থ্রেট দেয় না, আপনি থ্রেটের উত্তরে থ্রেট দিলে ঠিক ছিল। আপনি নিজে থেকেই যখন এই কথাগুলো বলেন, তার মানে কি আপনারা চান না নির্বাচনটা সুস্থভাবে হোক, আপনারা চান না নির্বাচনটা সময় মতো হোক, ঠিক সময় হোক। কারণ আপনাদের দলের একজন অলরেডি বলেই ফেলেছে যে এই মুহূর্তে নির্বাচনের জন্য আমাদেরকে ভাবতে হবে, আমরা প্রস্তুত কিনা আমাদের ভাবতে হবে। তাহলে জি, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসবো। মনিরা শারমিন, পেশি শক্তি ব্যবহারের কথা আসলো। আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনিও বলেছেন যে পেশি শক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। আপনারাও দেখছেন কিনা পেশি শক্তি ব্যবহারের চেষ্টা চলছে? দেখলে কারা করছে? দেখেন, পেশি শক্তি মানে এটা তো খুব জেনারেল নলেজ থেকে বলা যায় যে পেশি শক্তি আসলে যারা দেখায় তারা হলো বড় দল, যাদের নেতাকর্মী বেশি এবং যাদের আসলে মনের মধ্যে অনেক কনফিডেন্স আছে যে আমরা সম্ভাব্য ক্ষমতায় আসতে পারি, তাদের মধ্যে পেশি শক্তি প্রয়োগ করবার যে আগ্রহ সেটিও বেশি। কারণ এবং আসলে মানে অনৈতিকভাবে যখন এই কাজগুলো করা যায় এবং সেখানে প্রশাসনের এক ধরনের সাপোর্ট পাওয়া যায়, সেক্ষেত্রে তো আসলে এই কনফিডেন্সটা আরও বেড়ে যায় এবং আমি এই কাজ করলে কোনো অসুবিধা নাই, আমার নেতা আমাকে সাপোর্ট দিবে এবং সেই শেল্টারটা পেলে আসলে এই সিকিউরিটিটা পেলে এই পেশি শক্তির প্রভাব আরও বেশি দেখানো যায়। এবং এই প্রভাবের ফলে যেটা হচ্ছে যে নির্বাচনী যে প্রক্রিয়াটা আমরা সামনে দেখতে যাচ্ছি এবং দেখেন আগামীকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু। সুতরাং এখানে প্রত্যেক প্রার্থী তার এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই আগামীকাল থেকে এই জায়গাটাতে যদি আসলে সত্যিকার অর্থে মনোযোগ না দেওয়া যায়, এটা কিন্তু খুব বড় একটা আকার ধারণ করবে। দেখেন এখন আমরা শুনছি যে ভোট কেন্দ্রে নাকি আর্মি প্রবেশ করতে পারবেন না এবং এই জায়গাতে তো আসলে খুব বড় একটা থ্রেট, এটাও আমি মনে করছি। কারণ যাদের আসলে যেই দলগুলোর নেতাকর্মী অনেক বেশি এবং পেশি শক্তির প্রভাব যদি তারা আসলে ভোট কেন্দ্রেও দেখাতে চান, সেক্ষেত্রে আসলে কি হবে? আমরা আসলে সেই সাপোর্টটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে অথবা আর্মি থেকে সেটা পাবো কিনা? আমরা সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা দেশপ্রেমিক এবং তাদের সামনে দিয়ে একটা এই ধরনের ঘটনা ঘটে যাবে এটি তারা স্বাভাবিকভাবেই তারা এটি সাপোর্ট করবে না। সেই জায়গা থেকে আসলে তাদের কেন্দ্রের বাইরে রাখা এটাও একটা মানে কোন আসলে পরিকল্পনার অংশ, এটিও এই প্রশ্নটি আমার মাঝে মাঝে মনে আসে। এবং আরেকটা বিষয় যেটা আমি একটু অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে দেখেন, আমার মনে হয় যে যখন আসলে এই লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার করে যে আসে এবং এই পেশি শক্তির প্রভাবটা যখন আসলে প্রশাসন থেকেও থামানো যায় না, সেটা কিন্তু আসলে কোনো একটা প্রচ্ছন্ন জায়গা থাকে প্রশাসন থেকেও যে পেশি শক্তির প্রভাব আসলে দেখালে আমি আসলে সেই জায়গাতে আমার কোনো অসুবিধা হবে না। সুতরাং আমার মনে হয় যে প্রশাসনেরও এখানে এক ধরনের একদিকে হেলে পড়ার একটা জায়গা থাকে, পক্ষপাতিত্বের একটা বিষয় থাকে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় প্রশাসনের একটা বড় কাজ আছে। এবং দেখেন আগামী কাল থেকে আমাদের প্রার্থীদের নিরাপত্তা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত এবং সকল রাজনৈতিক দলের এই জায়গা থেকে সকল রাজনৈতিক দলগুলোর আসলে সংযত আচরণ করা প্রয়োজন বলে। জি, মনিরা শারমিন, আপনার কাছে আবার আসবো। নীলুফার চৌধুরী মনি, নানান অভিযোগের কথা যখন আসে, এই নির্বাচনে ধর্মকে ব্যবহারের অভিযোগ বোধহয় সব থেকে বেশি আসে। বলা হয় যে একটি দল সব থেকে বেশি ধর্মকে ব্যবহার করছে, আবার তারা ইদানিং বেশি বলছেন যে সব দলের প্রার্থীরাই তো নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, নির্বাচন মসজিদে যায়, এরকম অভিযোগ তাদের তরফ থেকেও আসছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, যে কোনো কিছু আপনি যখন স্কুলে কলেজে পরীক্ষা দিতেন, ফাইনাল পরীক্ষা, যে ধর্মেরই হন না কেন, কিন্তু ওই ধর্মের সর্বোচ্চ ইসেকে স্মরণ করতেন, হে আল্লাহ তুমি আমার রহমত করো, আমার জন্য প্রশ্নপত্র কমন পড়ে। এটা কিন্তু একটা থাকেই, এটা এক জিনিস, আর ধর্মকে ব্যবহার করা এক জিনিস। এই যে ওই কথা মনে করে আমি টুপি দিলাম বা নামাজে গেলাম, সেটা এক জিনিস যে আমি যেন পাশ করি, এটা এখানে দোষের কিছু নাই। কিন্তু আমি যখন সূর্যকে থামিয়ে দিলাম, আমার কথায় সূর্য থেমে থাকবে, সূর্য চন্দ্র থেমে থাকবে। আমি যখন বললাম যে শুধুমাত্র আমাকে ভোট দিলে আপনি জান্নাতের টিকিট পাবেন, আপনি জান্নাতে যেতে পারবেন, কিংবা আমি যখন বললাম আপনি ভোট দিবেন, আপনার এই যে সন্তানটা তার মাথায় হাত দিয়ে বলেন, এই জিনিসগুলা আর ওইটা এক জিনিস। আপনি বলেন যে আমি নামাজ পড়লাম, বা কেউ যদি ধরেন ফ্যাসিস্ট হাসিনা অনেকবার তসবি নিয়ে জপতে মানুষের কাছে ভোট চাইছে, সেটাও আমি কিন্তু
সে মানুষকে বুঝাইছে সে অনেক ধার্মিক ওই সেই, কিন্তু আপনি ধর্মকে দিয়ে ব্যবসা করছেন রীতিমতো। এটা কি ভোটের সঙ্গে যায় যে আপনি আমাকে ভোট দিলে, একের অধিক নেতা বলছে আমাকে ভোট দিলে, আমার মার্কায় ভোট দিলে বেহেশত অনিবার্য, এবং আপনি ভোটটা দিয়ে আইসা মরে দেখেন আপনি বেহেশতে পাইছেন কিনা। আপনি বলেন যে উনি ভোট দিয়ে আইসা মারা গেল, কে জানাবে যে উনি বেহেশতে গেছেন না দুজকে গেছে? উনি কি কথা বলতে পারবে না? ওনার আত্মীয় স্বজন জানবে কিভাবে যে সে বেহেশতে গেছে বা দুজকে গেছে? এই যে নোংরামোটা শুরু হয়েছে, আবার তাদের প্রয়োজনেই আবার হিন্দুকে মনোনয়ন দেওয়াটা জায়েজ হয়ে গেছে। দলের নাম কিন্তু ইসলাম, কিন্তু নমিনেশন দিল হিন্দুকে। আবার আপনার কি পূজায় গিয়ে পূজা মণ্ডপে উঠে বলতেছে যে রোজার পূজা একই মুদ্রার এপিটোপিট, অথবা কি মুসা, মুহাম্মদ, কৃষ্ণ সব ভাই ভাই একই জিনিস, এই যে বলাটা, অথবা তাদের প্রয়োজনে আপনার লঘু থেকে আল্লাহর নামটা তুলে দেওয়া, এগুলা কি? এগুলার অর্থটা আপনার যখন আমি বিদেশে ব্যবহার করব তখন কিন্তু আর ওইটা লঘুটা পর্যন্ত আমি তুলে দিলাম। তো গঠনতন্ত্রকেই তো তারা নিজেদের গঠনতন্ত্রকে খেয়ে ফেলতেছে, মানতেছে না। তাহলে তারা তাদের প্রয়োজনে কি না করতে পারে? তো ধর্ম যেখানে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করছে, যেখানে ধর্মকে ফেলে দেওয়া সেখানে ধর্মকে ফেলে দিচ্ছে। এই বলছে যে কি আপনার আমার ধর্ম পালন করলে, আমার দল করলে আপনার কোনো রকম কোনো সমস্যা নাই, আপনি একদম বেহেশত, আমরা ধর্ম ছাড়া কোনো কাজ করি না, কোনো কথা বলি না। আবার আপনার যায় হিন্দুদের মঞ্চে উঠে, আপনার মণ্ডপে উঠে গীতা পাঠ করছে। তাহলে দুইটা তো এক হচ্ছে না। আমরা একটু মনিরা শারমিন আপনার কাছে আসতে চাই। আজকে জামায়াতের আমির একটি কথা বলেছে যে মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। বিগত সময়ে মবের যেই আমরা ধ্বংসলীলা দেখেছি বা যাই বলি না কেন, মব করে আসন্ন নির্বাচন ঘিরে জনমত প্রভাবিত করার চেষ্টা দেখছেন কিনা? জনমত প্রভাবিত করবার চেষ্টার থেকে আমার মনে হয় আমি প্রতিষ্ঠান প্রভাবিত করবার চেষ্টা রিসেন্টলি খুব দেখলাম। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সামনে আমরা ছাত্র দলের একটা ডেমনস্ট্রেশন দেখলাম, যেখানে তারা আসলে নানান ধরনের দাবি নিয়ে একত্রিত হয়েছে, এবং ওই নির্বাচন কমিশনে যেদিন আপিল শুনানির শেষ দিন তারা শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন। অবশ্যই শান্তিপূর্ণ অবস্থান, কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেওয়াটাও এমন ঘটনা বিগত সময়ে বাংলাদেশে ঘটেছে 5 আগস্ট পরবর্তী সময়ে। আপিল শুনানির শেষ দিন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং ওনারা আসলে যেই দাবি নিয়ে আসলে মানে ওখানে অবস্থান নিয়েছিলেন, সেটিও আমার কাছে মনে হয়েছে যে কতখানি সেখানে বলবার মতো দাবি, বা সেটি আসলে অন্য কোথাও বললে আসলে কাজ হতো কিনা, বা অন্য মাধ্যমে বললে কাজ হতো কিনা, এটিও আমার মনে হয়েছে যে সেটি প্রভাবিত করবার একটা প্রচেষ্টা তো অনেক জায়গা থেকে আছে। এই প্রচেষ্টা তো আসলে শুধুমাত্র এমন না যে এই প্রচেষ্টা, আমি একদম খুব নিরপেক্ষভাবে বলতে চাই, এটি আসলে কোনো দলের পক্ষেই আসলে ঠিক না, স্বাস্থ্যকর না বাংলাদেশের রাজনীতির জন্য। এবং আপনি আরেকটা কথা যে আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে দেখেন, রাজনীতি, আমার মনে হয় যে রাজনীতি এবং ধর্ম দুটি আসলে আলাদা থাকাই ভালো। এই আপনি জান্নাতের টিকিট বিক্রি করাও এক ধরনের ভণ্ডামি, এবং এই টুপি আর তসবির রাজনীতি এটিও ভণ্ডামি, যে নির্বাচন আসলেই যখন আসলে আমাদের এই এত বেশি ধর্মপ্রাণ হওয়া বা ধর্মপ্রবণ হওয়া, যে কোনোদিন দেখবেন টুপি পরে নাই, সে আজকে প্রচারণার খাতিরে টুপি এবং তসবি নিয়ে মোটামুটি এক ধরনের ভং ধরে। এটা মোটামুটি সব রাজনৈতিক দলের ব্যক্তিরাই করছেন। একদম। তো এটি আমি দুটি আসলে একই ধরনের ভণ্ডামি বলেই মনে করি, এবং আমার কাছে মনে হয় যে ধর্ম এবং রাজনীতি এই দুটি আসলে মিলানোর কিছু নাই। আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশের মানে মুসলিম যারা, আসলে আমার মনে হয় কোনো দলের ইসলাম এবং বাংলাদেশের যারা মুসলমান তাদের ইসলাম তো আসলে আলাদা না, সব ইসলাম তো একটাই। সুতরাং এটি নিয়ে রাজনীতি করবার কিছু নেই। কিন্তু আমি আরেকটা বিষয় একটু ছোট করে অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে যে আপা বলছিলেন যে এই যে আসলে ঋণ 10% পরিশোধ করলে আসলে ওটা আবার আসলে নির্বাচন কমিশনের কাছে চলে যায়, রেগুলার হয়ে যায়। এখন আসলে ব্যাংকার হিসেবে মানে মোটামুটি কিছুদিন কাজ করার ফলে আমি আসলে জানি এই বাংলাদেশের ব্যবস্থার কি অবস্থা, এবং এই যে মানুষ এই যে টাকা পরিশোধ করে আবার ঋণ হচ্ছে পুনর্তফসিল করার যে রাজনীতি, এবং এর মাধ্যমে যে কত বাংলাদেশের চোর
মানে চোররা আসলে পার পেয়ে যাচ্ছে এবং সেই চোরদের আবার যখন আসলে আমাদের সংসদে জায়গা করে দিচ্ছি, এটি একটা পুরো খুবই মানে বাজে ব্যাপার। এবং আমার মনে হয় যে যে রাজনৈতিক দলগুলো এই চোরদের সংসদে পাঠানোর এজেন্ডা নিয়ে নেমেছে তাদেরও আসলে এই ব্যাপারে সোচ্চার হওয়া প্রয়োজন। কারণ এই টাকা বারবার করে ঋণের কথা বলা হচ্ছে, এই টাকা হচ্ছে বাংলাদেশের জনগণের টাকা, বাংলাদেশের রিকশালার টাকা, শ্রমিকের টাকা, আমার টাকা, আপনার টাকা। সুতরাং এই চোরদের এবং ভণ্ডদের আসলে সংসদে পাঠানো থেকে বিরত থাকতে হবে। এবং একইভাবে আমি বলতে চাই বিদেশি নাগরিকের ক্ষেত্রেও, যারা আসলে যখন আসলে প্রয়োজন তখন দেশের প্রয়োজন তখন তারা পগার পার হয়ে বিদেশে আশ্রয় নেবেন এবং পরবর্তীতে আবার দেশে এসে নির্বাচন করতে চাইবেন, সেই রাজনীতিবিদ বা সেই নেতা আমার দরকার নেই। নীলুফার চৌধুরী মনি, একদম 1 মিনিট একটু বলবেন। 79 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী 92 জন, এই যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে তাদের এই অবস্থান এবং এই জন্য কিছুক্ষণ আগে 59 নেতাকে বহিষ্কার করা হয়েছে, নির্বাচনের মাঠে বিএনপির জন্য অনেকটা বড় বাধা বা কঠিন হয়ে যাবে কিনা 1 মিনিটে বলবেন ছোট করে। দেখেন, এটা তো কিছুটা হবেই, কারণ ওই ধরনের যে রুল দেওয়ার মতো আরো দল যদি থাকতো তাহলে হয়তো অতটা প্রভাব পড়তো না। যেহেতু মাঠটা অনেক সময় খালি। আপনাকে একটা জিনিস খেয়াল করেছেন যে কোনো একটা দল ঢাকায় জেতার জন্য অনেকগুলা ভোট তারা নিয়ে চলে আসছে, তাহলে ঢাকায় জেতার জন্য মোফাজ্জলের ভোট যখন ঢাকায় নিয়ে আসছে, মোফাজ্জলে তারা আরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এই যে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার জন্য তার ওইখানে তো আপনার স্বতন্ত্র পাশ করে যেতে পারে, আবার স্বতন্ত্র একটা ভোট তো জোরে নিতেই পারে। তো যে কারণে বিএনপি চেষ্টা করছে অনেক সিরিয়াসলি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।